বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. This is a National University campus. Subject Management BBA Honors 4th year. Course code 242615 Bangladesh Economy. Lecture first. Title of the lecture Introduction. Presented by Nurul Alam, Associate Professor, Management, Government Edward College, Pabna. Email nur91pab@gmail.com. This is Nurul Alam. ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আজ যেদিন ক্লাস নিচ্ছি, বাংলাদেশের বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা দিয়েই ক্লাস শুরু করছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শিখন ফল, আজকের ক্লাসে আমরা কি কি শিখব সে বিষয়গুলি একটু আমরা শুরুতেই আলোচনা করে নেই এবং আমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবো। বাংলাদেশের অর্থনীতি কি আমরা জানবো। বাংলাদেশের অর্থনীতি কি, উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশ বলতে কি বুঝি, বা এই দেশগুলো কাদেরকে বলা হয় সেগুলো আমরা জানবো। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি সেটা জানবো। বাংলাদেশের অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি আছে আমরা সেটা জানবো। বাংলাদেশের অর্থনীতির মৌলিক সমস্যার সমাধান, এই হচ্ছে আজকে আমাদের শিখন ফল। এটাই আমাদের আজকের মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমি যেহেতু পাবনা এডওয়ার্ড কলেজের পক্ষ থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, পাবনায় খুব ঐতিহ্যবাহী এবং খুব টেস্টি একটা জিনিসের ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। লিচু, এই লিচু দেখলে কার না খেতে মন চায়। আসলে এটা কি বাংলাদেশের অর্থনীতি? অবশ্যই বাংলাদেশের অর্থনীতি। আমরা বাংলাদেশের অর্থনীতি কি সেগুলি নিয়ে একটু আলোচনার পিছিয়ে যাব। দেখো, যেখানে 2 টাকা 1000 টাকা নোট সহ ডলারও আছে, এই যে টাকার আদান প্রদান, এটার একটা চিত্র দেখতে পাচ্ছ। এরপরে দেখো, বাংলাদেশ গার্মেন্ট শিল্প, শ্রমিকরা কাজ করছে, যেটা বৈদেশে বিনিয়োগ হয়, বৈদেশে বিক্রয় হয় এবং বৈদেশে রপ্তানি আমরা করতে পারি। এখানে দেখো, একজন উপজাতি, সে তার নিজের হাতে বিভিন্ন কারুশিল্পের মাধ্যমে জিনিসপত্র তৈরি করছে। এখানে দেখো, একজন কৃষক ধান কাটছে এবং হাসিতে তার খুব আনন্দ পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এটাই বাংলাদেশের কৃষি, এটাই হচ্ছে বাংলাদেশের আর্থিক লেনদেন, রপ্তানি, কুটির শিল্প, কৃষি পণ্য। এই যে টোটাল কৃষি পণ্য সবচেয়ে বেশি দিয়েছে নিচের দুইটা, এরাই বেশি ভূমিকা পালন করছে। ঠিক এটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আসলে বাংলাদেশের অর্থনীতিটা কি এখন আমরা একটু অন্যভাবে দেখে আসবো। বাংলাদেশের অর্থনীতি দেখো, একজন কৃষক ধানের মাঠে খুব আনন্দে একটা হাসি দিচ্ছে, তার অর্থ বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি। তাহলে বাংলাদেশের অর্থনীতি কি আমরা সেটাই আবার একটু আলোচনা করে আসি। বাংলাদেশের অর্থনীতি কি সেটা আমরা জানতে যদি চাই,
তাহলে কি হচ্ছে, বাংলাদেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদির বিভিন্ন খাতের উৎপাদন, ভোগ বিনিয়োগ ও বিপণন ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হলো বাংলাদেশের অর্থনীতি। আমি আবার বলছি, ইতিপূর্বে আমরা যে পিকচারগুলি দেখছি সেখানে কি ছিল, টাকা ছিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি শ্রমিকরা কাজ করছে, তারপরে দেখেছি যে কুটির শিল্প ছিল, এরপরে ছিল বাংলাদেশের কৃষক ধান কাটছে, তার আগেরটা আমরা দেখিয়েছিলাম লিচু, সুন্দর একটা দৃশ্য। ঠিক তাহলে এই সব বিষয়গুলি নিয়ে যে সময় আলোচনা করা হয় বা ভোগ বা বিনিয়োগ বা বিপণনের সাথে সম্পৃক্ত কার্যক্রম হলো বাংলাদেশের অর্থনীতি। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতিটা কি আবার জানি। বাংলাদেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদি বিভিন্ন খাতের উৎপাদন, ভোগ, বিনিয়োগ ও বিপণন ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হলো বাংলাদেশের অর্থনীতি। তাহলে বাংলাদেশের অর্থনীতি কি সেটা তোমরা মনে হয় খুব সুন্দরভাবে জানতে পারলে। তাহলে যদি জানতে পারো তাহলে আমরা পরবর্তীতে যাই। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কত সুন্দর একটা শহরের দৃশ্য, নদী আছে মাঝখানে এবং অট্টালিকা, বড় বড় হাই রাইজ বিল্ডিং, এবং নদীগুলো খুব সুন্দর, মাঝে নৌকা বাঁধা আছে, নৌযান বাঁধা আছে, এবং রাতের আলো উজ্জ্বল। তার অর্থ এখানের জীবন জীবিকা অনেক উন্নত, এদের আয়ও উন্নত, এদের লাইফ স্টাইল উন্নত। না হলে পরে এত সুন্দর ভবন হতো না, এত সুন্দর লাইটিং হতো না, এত সুন্দর নদী থাকতো না। এই যে বিষয়, এটা যদি বুঝতে পারো, আমরা আরেকটা দেখি। দেখো এখানে যেটা বিষয়, এখানে একটা রাতের রাস্তা দিয়ে এবং বিভিন্ন ভবনের চিত্রগুলি দেখা যাচ্ছে যে কত সুন্দরভাবে এরা আছে। এই যে বিষয়, এটাই হচ্ছে কি উন্নত জিনিস। তার অর্থ তাদের আয় বেশি, ব্যয় বেশি, ভোগ বেশি, বিলাসিতা বেশি এবং তার উৎপাদনশীলতাও বেশি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা কি উন্নত দেশ বলতে পারি না? অবশ্যই উন্নত দেশ। তাহলে উন্নত দেশ বলতে আমরা বুঝি সাধারণ যেসব দেশের মাথাপিছু আয় খুব বেশি, জীবনযাত্রার মান উন্নত, দেশকে উন্নত দেশ বলে। যেমন ইউরোপ এর, আমেরিকা যুক্তরাজ্য যেটা আমরা ইউরোপের বললাম, জাপান, ফ্রান্স ইত্যাদি দেশ, তাদের লাইফ স্টাইল, তাদের জীবনযাত্রার মান, তাদের আয় সবকিছু, তাদের মাথাপিছু আয় সবকিছু উন্নত বিধায় তারা এরকম একটা শহরে বাস করতে পারে, তাদের এরকম আয় আছে বিধায় এটাই হচ্ছে উন্নত দেশ। আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ওকে, ডেভেলপড কান্ট্রি ভার্সেস ডেভেলপিং কান্ট্রি আমরা আগেই দেখাইছি। দেখো রাতের আলোকিত জল এবং ঝিলিমিলি একটা শহর, এটাই একটা শহর। আর এখানে দেখো ডেভেলপিং কান্ট্রি, এখানে কেউ টাকা আছে, কাজের সন্ধানে, গাড়ি চলছে, জনসংখ্যার বেশি। এই যে বিষয়, তার অর্থ ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপ কান্ট্রি কি, এটা উন্নত দেশ, এটা নিশ্চয় বুঝতে পারছো, এটা ডেভেলপিং উন্নয়নশীল দেশ। তাহলে উন্নত দেশ আমরা বুঝতে পারলাম। এবার উন্নয়নশীল দেশ, এটা বুঝতে পারছি। ঠিক এইবার আরেকটা জিনিস দেখো, এই যে উন্নয়নশীল একটা হাই রাইজ বিল্ডিং হচ্ছে, অনেক ভালো একটা বিলাসিতার এবং বিলাসী জীবন এবং আয় বাড়তি হচ্ছে বিধায় ঊর্ধ্বগামী যেটা হচ্ছে, যে দেশ আগাচ্ছে। তাহলে উন্নয়নশীল দেশ বলতে যেসব দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলে। আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, ভারত একটি উন্নয়নশীল দেশ, শ্রীলঙ্কা, এরকম অনেক দেশ আছে উন্নয়নশীল। তার অর্থ কি, এই যে একটা ভালো একটা জিনিসের দিকে আগাচ্ছে। তাহলে উন্নত দেশ দেখলাম, উন্নয়নশীল দেশ দেখলাম। এবার আমরা আরেকটা জায়গায় যাই। এই জায়গাটা দেখো, চারজন শিশু দেখা যাচ্ছে, পিছনে একটা ঘর, একটি শিশুদের পোশাক আশাক, তাদের চেহারায় বোঝা যাচ্ছে তারা অপুষ্টিতে ভুগছে, তাদের সেরকম জীবন যাত্রার মান খুব একটা উন্নত নয়। তার অর্থ এখানে এটা থেকেই খুব সহজেই বোঝা যায় যে এই দেশটা
উন্নত নয়। আমি কি বোঝাতে পারলাম? তার অর্থ এই দেশটা উন্নত নয়। তার অর্থ কি? সাধারণত যেসব দেশের জনগণের প্রকৃত মাথাপিছু আয় কম, জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের, সেই সব দেশকে অনুন্নত দেশ বলে। এক কথা বলা যায়, জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি থেকে বঞ্চিত সেই সব দেশকে অনুন্নত দেশ বলে। এই চিত্রই সেটারই প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা আজকে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশ নিয়ে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম এবং কিছুটা হলেও জানতে পারলাম যে আসলে উন্নত দেশ কোনটা, উন্নয়নশীল দেশ কোনটা, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা যে অনুন্নত দেশ সেটা মনে হয় সহজে এখন আর বুঝতে বাকি নাই। ওকে, অনুন্নত দেশ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে তার আগেই আমরা সহজে একটা কথা বলে আসি যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং এই দেশের অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক আয়, এই সব কিছুই মূলত কৃষি নির্ভর এবং আগাচ্ছে আস্তে আস্তে উন্নত দিকে আগানোর চেষ্টা চালাচ্ছে। এইভাবেই আমাদের দেশ আগাচ্ছে। যদি তাই আগায় তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলির মধ্যে কি কি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনায় যাব এবং আলোচনায় বুঝতে পারবো যে বাংলাদেশের অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্য কি। প্রথমে আসি যে বাংলাদেশের অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্য কি। অনুন্নত কৃষি। আমি এত সময় আলোচনা ধরে একটা কথাই বললাম যে বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি, ঠিক যার উপর আমি নির্ভর করছি সেই কৃষিটাই যদি অনুন্নত হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম। অনুন্নত কৃষি বলতে এখনো উন্নয়নের ছোঁয়া যে কৃষিতে লাগেনি পুরাপুরি, কিছু কিছু লাগছে কিন্তু পুরাপুরি এখনো কৃষিতে কোনো, এখনো আমার কৃষকরা খরা, বন্যা বা বিভিন্ন দুর্যোগেই কৃষকদের সমস্যায় পড়তে হয়। এখনো তারা নাঙলের চাষে আছে, উন্নত কৃষি, উন্নত বীজ বা উন্নত প্রযুক্তি এখনো কৃষকরা ব্যবহার করতে পারছে না, যার ফলে আমাদের দেশে প্রায় এখনো ৮০% লোকই কৃষকের এই কৃষির সাথে জড়িত বিধায় অনুন্নত কৃষি আমাদেরকে খুব অর্থনীতিকে পিছিয়ে রেখেছে। এরপরে আসি বাংলাদেশের অর্থনীতিতে বেকার সমস্যা। বাংলাদেশের অর্থনীতিতে বেকার সমস্যাটা খুব বড় একটা জিনিস, যে আসলে এখনো বাংলাদেশে প্রায় যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির সংখ্যায় যে কর্মসংস্থানের যদি ভালো ব্যবস্থা করা যেত তাহলে বাংলাদেশের অর্থনীতিটা অনেক আগায় যেত। বাংলাদেশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে এখনো 1.75 কোটি অর্থাৎ 1,75,000 লক্ষ মানুষ কর্মক্ষম, বাট তারা চাকরি পাচ্ছে না, তারা বেকার। এছাড়া প্রচ্ছন্ন কিছু বেকার আছে এবং কিছু মানুষ এখনো ঠিক মতো কাজ পাচ্ছে না, বিধায় তারা বেকারকে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং বেকার মানে কি, যোগ্যতা অনুযায়ী যারা কাজ পায় না তারাই বেকার। আমি আবার বলি, বেকার কি, যোগ্যতা অনুযায়ী যারা কাজ পায় না তারাই বেকার। আর এই সংখ্যা বাংলাদেশে এখন 1,75,00,000 প্রায়। এখন আমি কি আসি যে এই যে বেকার, এর বাইরেও কিছু সাময়িক বা প্রচ্ছন্ন বা মাঝে মাঝে বেকার থাকে, সেটার পরিমাণও অনেক। অনুন্নত শিল্প। আমাদের শিল্প প্রতিষ্ঠান, আমি প্রথমে একটা চিত্র দেখিয়েছিলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের শিল্প প্রতিষ্ঠান এখনো সবই শ্রম নির্ভর, প্রযুক্তি নির্ভর শিল্প এখনো ওইভাবে গড়ে উঠতে পারেনি। আমাদের শিল্প যেমন উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি টেকনোলজি অনেক ডেভেলপ করছে এবং যে জায়গা মানুষের বা শ্রম নির্ভর নয়,
প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেক্ষেত্রে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলি এখনো উন্নত শিল্পে পরিণত হতে পারে নাই। বাংলাদেশের শিল্পগুলি অনুন্নত, এবং যেসব কলকবজা, র ম্যাটেরিয়ালস বা মেশিনারিজ ব্যবহার করা হয় সেগুলো এখনো উন্নত সরঞ্জাম নয়। শিক্ষার অভাব, আমরা সবাই জানি যে শিক্ষার অভাব আমাদেরকে কতটা দুর্বিষহ করে তুলছে। আমরা বর্তমান শিক্ষার পরিমাণ বাড়ছে, বাট গুণগত শিক্ষার পরিমাণ বাড়ছে না, তাও যে বেশি বাড়ছে তা নয়। সুতরাং আমাদের অর্থনীতিতে এখনো আমরা যদি দেখাই, এই যে অনুন্নত শিল্প দেখাইলাম, এই অনুন্নত শিল্পতেও যদি আমরা বড় বড় শিল্প প্রতিষ্ঠানে দেখি, তাদের বড় বড় জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষ নয়, অন্য দেশ থেকে ভাড়া করে আনা হয়েছে, তাদেরকে অনেক বড় অঙ্কের বেতন দেওয়া হয়। তাহলে আমাদের শিক্ষার ঘাটতি আছে। শুধু তাই নয়, আমাদের শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, যারা বিদেশে যাচ্ছে, তারাও কিন্তু যত শিক্ষিত হোক তারা শ্রমনির্ভর কাজ করছে, যেটা টেকনোলজি বা কারিগরি নির্ভরশীল নয়। সুতরাং আমাদের শিল্পতেও শিক্ষারও অভাব আছে। আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল, তার অর্থ কি? আন্তর্জাতিক বাণিজ্য মানে কি? আমাদের বাণিজ্য, আমাদের প্রতিষ্ঠান, আমাদের ব্যবসা বাণিজ্য এখনো আন্তর্জাতিক, তার অর্থ অন্য দেশের উপর নির্ভর করতে হয়। যেমন আমি দেখাইলাম গার্মেন্টস শিল্প, অন্য দেশ যদি আমাদের গার্মেন্টস পণ্য বা পোশাক, তৈরি পোশাক না নেয়, তাহলে দেখবে যে আমাদের প্রায় 1/2 কোটি শ্রমিক তারা বেকার হয়ে যাচ্ছে, বা তারও বেশি, প্রায় এখন মোর দ্যান 80 লাখ। তাহলে এবং এখানে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা এবং আমাদের যেসব প্রযুক্তি, যেসব আমরা মেশিন ব্যবহার করি, র ম্যাটেরিয়ালস ব্যবহার করি, ম্যাক্সিমাম বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে আমাদের আমদানি এবং রপ্তানি অন্যের দেশের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের অর্থনৈতিক বৈশিষ্ট্যটা কি আমরা এটা বুঝতে পারছি। খাদ্য সমস্যা, আমরা এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই নাই, কারণ আমাদের অনুন্নত কৃষি, আমাদের জমির জমি, সেই জমি অনুযায়ী আমরা জনসংখ্যা বেশি, কিন্তু সেই যে জমিটাও আছে সেই জমিতেও সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের উর্বর ভূমিতেও আমরা সেই যতটা উর্বর সেইভাবে আমরা ফসল ফলাতে পারছি না, এবং খাদ্য আমাদের ঘাটতি থেকেই যাচ্ছে। বিধায় খাদ্য কিন্তু আমাদের বিভিন্ন দেশ থেকে আনতে হয়। তোমরা সবাই জানো, খুব সম্প্রতিকালে আমাদের যে একটা ফসল পেঁয়াজ নিয়ে কি সমস্যা হয়েছে, পেঁয়াজের দাম কিভাবে ঊর্ধ্বগতিতে হয়েছে তোমরা সবাই জানো। এখন আসি, ঠিক এটা হওয়ার একমাত্র কারণ আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর, এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। তাহলে আমাদের অর্থনৈতিক বৈশিষ্ট্যটা বুঝতে পারছো যে আমরা কোন জায়গাটা গেছি। ওকে, কৃষির উপর অধিক নির্ভরশীল, আমাদের অর্থনীতিতে এতটাই বেশি অনুন্নত কৃষি, তারপরেই নির্ভরশীল, কারণ বাংলাদেশে এখনো 80% লোক কৃষির উপরে নির্ভরশীল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কৃষি জমি বা কৃষির উপর নির্ভরশীল, বিধায় আমাদের অর্থনীতি এখনো ঘুরে দাঁড়াতে পারছে না। যোগাযোগ ব্যবস্থার অপর্যাপ্ততা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এখনো উন্নয়ন হয়নি, এবং উন্নত যে যোগাযোগ ব্যবস্থা হওয়ার কথা সেটা এখনো হতে পারেনি। রাস্তাঘাট এবং যে পরিমাণ পরিবহন ব্যবস্থা থাকার দরকার সেটা এখনো আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, এবং সেটা উন্নত হয়নি। মূলধনের অভাব, যেহেতু আমাদের আয় কম, ব্যয় কম, সঞ্চয় কম, বিধায় মূলধন গঠন কম হয়, বিধায় আমরা ভালো করতে পারতেছি না। কম মাথাপিছু আয়, যেহেতু আমাদের কর্মসংস্থান ম্যাক্সিমাম শ্রম নির্ভর,
বিধায় আমাদের মাথাপিছু আয় কম। আমি ছোট্ট একটা উদাহরণ দেই যে একজন বিদেশে আমাদের দেশ থেকে যারা কায়িক পরিশ্রম করছে বা শ্রম দিচ্ছে আর একজন মানসিক শ্রম দিচ্ছে, দুইজনের বেতনের পার্থক্য প্রায় 3 থেকে 4 গুণ। বাংলাদেশেও দেখো যারা মেধা দিচ্ছে, একজন ডাক্তার 3 থেকে 4-5 মিনিট রুগী দেখে 500 টাকা বা 700 টাকা বা 1000 টাকা ভিজিট নিচ্ছে, বাট একজন শ্রমিক যত ভালোই কাজ করুক তার কিন্তু 1000 টাকা সারাদিনের মজুরি নয়। সুতরাং আমাদের মাথাপিছু আয় বাড়ার কম হওয়াটাই স্বাভাবিক। কারিগরি জ্ঞানের অভাব। আমাদের কারিগরি শিক্ষা খুব ভালো থাকলেও কিন্তু আমাদের কারিগরি শিক্ষার প্রতি সরকার গুরুত্ব দিলেও আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করলেও যেটা হাতে কলমে শেখা সেটা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি এবং কারিগরি শিক্ষা আমাদেরকে শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারছি না এবং আমাদের জনসংখ্যার খুব বড় একটা অংশ কারিগরি শিক্ষা থেকে দূরে থাকে। মুদ্রাস্ফীতি। তোমরা জানো সবাই যে আসলে বাংলাদেশের মুদ্রাস্ফীতিটা অর্থনীতিতে খুব বড় ধরনের প্রভাব ফেলে এবং যার ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারছে না। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতিও আছে। দুর্বল অর্থনৈতিক কাঠামো। আমাদের অর্থনৈতিক কাঠামোটা খুব স্ট্রং নয়, খুব শক্তিশালী নয়। তার অর্থ ওই যে যে সমস্যাগুলো থাকছে যে আমাদের অর্থনীতিটা দুর্বল, শক্তিশালী নয়। প্রাকৃতিক দুর্যোগ। এটা জানো যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে লেগেই থাকে। বর্ষা, খরা, সাইক্লোন ইত্যাদি আমাদের অর্থনীতিকে এটাও খুব বেশি প্রভাবিত করে। এবং লাস্ট, আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা উর্বর সেটা আমরা কৃষিতে ব্যবহার করি না। আমাদের পাহাড়ি অঞ্চল বা আমাদের প্রাকৃতিক সমুদ্র, আমাদের এই যে সম্পদ, যেমন আমাদের পর্যটন শিল্প, আমাদের বন শিল্প, ঠিক এরকম মৎস্য শিল্প, এই শিল্পগুলি যদি আমরা পূর্ণ ব্যবহার করতে পারতাম, সেটা আমরা পারছি না। আমাদের এই সম্পদগুলিও অপূর্ণ ব্যবহার করছি। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এরপরে আমরা বাংলাদেশের অর্থনীতির আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশের অর্থনীতির মৌলিক সমস্যা অথবা পশ্চাৎপদতার কারণ। তার অর্থ আমাদের অর্থনীতিটা মৌলিক সমস্যাগুলি কি কি আছে এবং সেটা এই যে বাংলাদেশের অর্থনীতি পিছনে থাকার কারণগুলি কি কি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিছু ইতিমধ্যে মনে হয় কিছু বিষয়গুলি আলোচনা করতে পেরেছি এবং কিছু বুঝতে পেরেছি যে আসলে আমাদের এত পিছনে থাকার কারণ কি। প্রিয় শিক্ষার্থী, উপনিবেশিক শাসন ও শোষণ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ব্রিটিশরা এই দেশে যে সময় শাসন করে, ঠিক সেই শাসনে আমাদের দেশে থেকে তারা শুধু নিয়ে গেছে এবং শোষণ করছে এবং বাংলাদেশের অর্থনীতি এত উন্নত ছিল যে তারা এই দেশে বাণিজ্য করতে এসেছে এবং ওলন্দাজ সহ ডাচ, ইংরেজরা এই দেশে সে সময় সমুদ্র পাড়ি দিয়ে এদেশে এসে বাণিজ্য করেছে। সেই বাণিজ্য করতে এসে তারা পরবর্তীতে এই দেশের শাসনভার গ্রহণ করে এবং শাসনভার গ্রহণই করে না, তারা পুরো অর্থনীতিকে শোষণ করে এবং নির্যাতনের মাধ্যমে এদেশের সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইংরেজরা 200 বছর বা ব্রিটিশরা 200 বছর এদেশে শুধু শাসন করেনি, এদেশের সব সম্পদ সব শোষণ করে তারা এই দেশ থেকে নিয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে আরো বেশ কিছু আলোচনা আছে, যেটা আমরা একটা উপনিবেশদের শোষণ ও শাসন অর্থনৈতিক, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সেখানে আমরা যাব। তার অর্থ যে ওদের কারণে আমাদের অর্থনীতি 200 বছর আমাদের অর্থনীতিকে একবারে চুষে নিয়েছে এবং সবকিছু গ্রাস করে নিয়েছে। প্রাচীন চাষাবাদ, আমাদের চাষাবাদটা এখনো পুরাপুরি
কি বলবো যে ভালোভাবে রপ্ত হতে পারেনি। আমাদের চাষাবাদটা অনেক পুরাতন, সেই নাঙল এখন অনেকেই ব্যবহার করছে। অনেকেই জমিতে যে প্রযুক্তি ব্যবহার করা দরকার, যে টেকনোলজি ব্যবহার করা দরকার, যে উন্নত সার, উন্নত কীটনাশক প্রয়োগ, উন্নত বীজ, এগুলি ব্যবহার করছে না। অনুন্নত শিল্প আমাদের অর্থনীতির মৌলিক আরেকটা সমস্যার মধ্যে। আমাদের শিল্প প্রতিষ্ঠানটা আগেই বলেছি যে শ্রম নির্ভর, এবং এখানে যে প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তির ছোঁয়া দরকার সেটা এখনো হয়নি, এবং সেই ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। কারিগরি জ্ঞানের অভাব। কারিগরি জ্ঞান, যে আমার শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলে, আমাকে উন্নয়নশীল হতে গেলে, আমাকে কৃষি কাজ করতে গেলে অবশ্যই আমাকে আরো টেকনোলজিক্যাল নলেজ দরকার। প্রিয় শিক্ষার্থী, আমার সবচেয়ে এটা দক্ষ উদ্যোক্তার অভাব। বর্তমান সরকার এটা ভালোভাবে জানো যে উদ্যোক্তা উন্নয়নের জন্য কত ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং তারা কত ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, এই যে বিষয়। তাহলে আমার দক্ষ যদি উদ্যোক্তা না থাকে, এখন ধরি যে আমাদের, তোমরা জানো, মৎস্য, পোল্ট্রি, ডেইরি, এখানে কিন্তু আমাদেরকে বেশ কিছু নতুন নতুন উদ্যোক্তা আগে আসছে। নতুন নতুন উদ্যোক্তা ফলে আমাদের কিছু হচ্ছে। ঠিক এরকম আরো কিছু দক্ষ উদ্যোক্তা যদি বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় চলে আসে, তাহলে আমাদের অর্থনীতি আরো আগাবে। ঠিক এই কারণে আমাদের দক্ষ উদ্যোক্তা নাই বিধায় আমাদের অর্থনীতি এখনো পিছিয়ে আছে। মূলধনের অভাব, এটা আগেই বলেছি যে আমাদের মূলধনের সমস্যা আছে। মূলধন নাই বিধায় আমাদের অর্থনীতি পিছিয়ে আছে। এটা আরেকটা জিনিস দেখো, ব্যাপক দুর্নীতি। আমাদের অর্থনীতিতে দুর্নীতি, অনিয়ম, এটা আমাদের অর্থনীতিকে একবারে গ্রাস করে ফেলেছে। এই যে দুর্নীতির বিধায় আমাদের অর্থনীতিও অনেক পিছিয়ে আছে। এবং আমার ব্যক্তি স্বার্থে আমরা দেখছি যে 10 জনের জন্য 1 লক্ষ টাকা কল্যাণকর, বাট আমার যদি 1000 টাকা হয়, আমি ওই 1000 টাকার জন্য 10 লক্ষ টাকার জলাঞ্জলি দিচ্ছি। এই যে দুর্নীতি, তারপর অফিসে কাজ করে থাকা, আমরা যথাসময়ে কর্মস্থলে যাচ্ছি না, আমরা যথাযথ সময়ে কাজ করছি না, এইভাবেই আমাদের ব্যাপক দুর্নীতি হচ্ছে। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, আমাদের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না। দুর্বল অবকাঠামো, আমাদের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার অনেক দুর্বল। যদি যদি উন্নত না হয়, তাহলে কি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? সম্ভব না। রাজনৈতিক অস্থিরতা। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা জানো যে বাংলাদেশের এই সম্প্রতিকালেই যেসব বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক, ধর্মীয় বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় তাদের যেসব কর্মসূচি দেয়, যেটা আমাদের অর্থনীতিকে পিছিয়ে রাখে। আয় ও ব্যয়ের অসম বন্টন। আমাদের দেশের আয় এবং ব্যয় সম বন্টন নাই। কেউ আয় করছে 10 লক্ষ টাকা, আর কেউ 1000 টাকায় আয় করতে পারছে না মাসে। তাহলে কি হলো? তাহলে আয়ের অসমতা। এবার দেখো ব্যয়ের অসমতাও দেখছি। কোনো একজন মাসে 2-3 বেলা খাবার জুটছে না, আর অনেকে একবার খাবার টেবিলে, যে আমাদের দেশে অনেক দেশে আছে যে চাইনিজ রেস্টুরেন্টে যে একজন কে বকশিস, খাওয়া শেষে বকশিসই দিচ্ছে 50-100 টাকা, ভাইরাস একজন 20 টাকার 1 প্লেট ভাত কিনে খাবে, সেই টাকাটাও নাই। শিক্ষার অভাব, আমাদের দেশে শিক্ষার প্রচন্ড অভাব, এবং এখন বর্তমানে একটা গুণগত শিক্ষার অভাবটা আরো বেশি। সামাজিক কারণ, সামাজিক কারণ কি? সবাই জানি যে আমাদের দেশে সাম্প্রদায়িক একটা বিষয় থাকে, যেমন কিছু সময় জঙ্গিবাদ এবং বিভিন্ন কুসংস্কার আমাদের অর্থনীতিকে অনেক পিছিয়ে রাখছে।
খাদ্য সমস্যা আমাদের অনেক বড় সমস্যা। এই যে ডিয়ার স্টুডেন্ট, আমরা এত সময় আমাদের অর্থনীতির সমস্যাগুলি জানলাম। এই অর্থনৈতিক সমস্যাগুলি সমাধান করার কি উপায় সেগুলি নিয়ে, বা সমস্যার সমাধান কি সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি তো অনেক সমস্যা, তাই না? তাহলে তো এই সমস্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরাও স্বপ্ন দেখি উন্নত একটা দেশে যাব, উন্নত একটা জীবনযাত্রা আমরা যাব, আমরা আলোক উজ্জ্বল একটা শহর চাই। দ্রুত শিল্পের উন্নয়ন, আমাদের দেশের যে শিল্প আছে এই শিল্পের আরো দ্রুত উন্নয়ন করতে হবে। আমাদের অর্থনীতির ভিত দাঁড় করাতে হবে শিল্পের উপর। আমাদের শিল্পের উপর, আমাদের শিল্প প্রতিষ্ঠান যদি উন্নয়ন করে হয়, আমাদের মাথাপিছু আয় বাড়বে, আমাদের শ্রমিক। ঠিক একটা সহজ একটা উদাহরণ দেই, এই যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পে আমাদের যে শ্রমিকরা আছে, এই শ্রমিকদের 60 থেকে 70% মানুষ হচ্ছে মহিলা। এই 60% শ্রমিক তারা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি না হতো তাহলে এরা বেকারি থেকে যেত এবং কর্মে যেত না। ঠিক উদাহরণ দেই, আমি সরকারি এডওয়ার্ড কলেজের টিচার বিধায় পাবনার একটা খুব সুন্দর একটা উদাহরণ দিতে পারি। পাবনা স্কয়ার ফার্মাসিউটিক্যালস আছে, পাবনা স্কয়ার কনজিউমার লিমিটেড আছে, স্কয়ার টয়লেটিস আছে, সহ ইপিজেড এর বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রিগুলো পাবনার যে একটা, আমি বিশেষ করে মহিলা শ্রমজীবীর কথা বলবো, যদি এই প্রতিষ্ঠানগুলো পাবনাতে না হতো তাহলে এরা কিন্তু ঘরে বসে থাকতো এবং এরা বেকার থাকতো। তাহলে এখন আমি যদি বলি যে এই প্রতিষ্ঠানগুলোর জন্য পাবনাতে অন্তত স্কয়ারে মহিলা শ্রমিকের সংখ্যা নিয়ার অ্যাবাউট 10,000। এই 10,000 মহিলা শ্রমিক এর মধ্যে ধরে রাখো যে প্রায় 8,000ই স্কয়ার যদি এখানে না থাকতো তাহলে এরা বেকারই থাকতো। তার অর্থ 80% মহিলা কিন্তু বেকার থাকতো। তাহলে আমার বাংলাদেশের যদি প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায় এরকম আরো বেশ কিছু শিল্পের উন্নয়ন হয় তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যা অনেক আগায় যাবে। কৃষির উন্নয়ন, আমাদের কৃষিতে অবশ্যই প্রযুক্তি নির্ভর, কীটনাশক, ভালো বীজ, ভালো কৌশল, এইভাবে আমাদেরকে আগাতে হবে। এবং কৃষির উন্নয়নের ক্ষেত্রে দেখো, আমি এই ক্লাসের শুরুতে দিয়েছিলাম লিচু। পাবনার এই লিচুতে আমরা দেখতে পাই অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমি সহজ একটা কথা বলি, সাতক্ষীরার আম, সুন্দরবন অঞ্চলের আম, চাঁপাইনবাবগঞ্জের আম আমাজনও নিচ্ছে, যে আমাজন সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের মার্কেট করছে। তার অর্থ কিছু কিছু উন্নয়ন আমরা হচ্ছি। ঠিক এরকম যদি আরো ব্যাপক হারে উন্নয়ন হয়, একসময় আমাদের চিংড়ি, যেটাকে গোল্ডে হোয়াইট গোল্ড বলা হতো, সাদা স্বর্ণ বলা হতো, সেই চিংড়ির মাধ্যমে আমরা কিন্তু উন্নয়ন করছি। এটাও কিন্তু কৃষির উপকার। ঠিক কৃষির এরকম আরো উন্নয়ন হলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। উদ্যোক্তা সৃষ্টি, সরকার খুব ভালো ভূমিকা নিয়েছে, প্রচুর উদ্যোক্তা সৃষ্টি। চাকরি চাই না, চাকরি দিব, এই স্লোগান নিয়ে আগাচ্ছি। এবং আমরা যদি নতুন নতুন উদ্যোগ সৃষ্টি করতে পারি, আরো যদি অনেক উদ্যোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা অনেক আগায় যাব। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো নিজেদেরকে উদ্যোক্তা সৃষ্টি করো, দেখবে অনেক ভালো কাজ করতে পারবা, অনেক ভালো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবা, আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। মূলধন বৃদ্ধি, আমাদের সবাইকে আমাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিন্তু আমাদের একটা ছোট্ট ছোট্ট বালিকণা বা ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু অনেক বড় হয়ে যায়। ছোট্ট একটা কথা আছে, তিল কুড়াতে কুড়াতেই তাল হয়, তাই না? তালটা অনেক বড় কিন্তু তিলটা অনেক ছোট। যাই হোক, আমাদের অল্প অল্প সঞ্চয়, আমার 1 টাকা 2 টাকা এরকম যদি আমরা সঞ্চয় বৃদ্ধি করি, আমাদের মূলধনও বৃদ্ধি পাবে। কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। তোমরা সবাই জানো ইতিমধ্যে সরকার কারিগরি শিক্ষার প্রতি প্রচন্ড মনোযোগ দিয়েছে এবং কারিগরি শিক্ষায়
আরো ব্যাপক হারে যদি আমাদের শ্রমিকদের বা আমাদের মানব সম্পদকে গড়ে তোলা যায় এই কারিগরি শিক্ষায়, তাহলে আমাদের দেশ অনেক আগায় যাবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে গ্রামীণ অর্থনীতি, যেটা গ্রামের অর্থনীতি, গ্রামের জীবনযাত্রা মান, সেটা যদি আমরা উন্নয়ন করি তাহলে বাংলাদেশ অনেক উন্নত একটা দেশে পরিণত হবে। তোমরা সবাই জানো যে বাংলাদেশের প্রায় 80% লোক গ্রামে বাস করে। আর তাদের যদি অর্থনীতি উন্নয়ন হয় তাহলে, এবং তাদের অবকাঠামো যদি উন্নয়ন হয়, যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন হয়, তাদের লাইফ স্টাইল যদি উন্নত হয়, তাহলে গ্রামের সবকিছু যদি এরকম হয় তাহলে অনেক ভালো একটা পর্যায়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সহজে একটা কথা বলি। পাবনাতে একটা গ্রাম উন্নয়নের জাস্ট একটা নমুনা দেই, যে পদ্মার মাঝখানে একটা গ্রাম আছে চরখোসাখালী, সেখানে একটা গ্রাম আছে পাবনার শেষ মাথায়, সেখানে পদ্মার দুইটা ভাঙনের বিচ্ছিন্ন নদী, দুইটার মাঝখানে একটা পদ্মা, তাদের সড়ক পথে যাওয়ার কোনো সুযোগ নাই, নৌকাতে যেতে হবে, নৌকায় যেতে হবে। আবার তাদের যোগাযোগ ব্যবস্থা কুষ্টিয়া কুমারখালীর সাথে, সেখানেও কিন্তু নদীর সড়ক পথ নাই, সেখানেও দেখো। কিন্তু সেখানে পাবনার সরকার, পাবনার পক্ষ থেকে সেখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা করছে। এই যে অর্থনৈতিক উন্নয়ন, তাদের এই বিদ্যুতের ব্যবস্থা করার ফলে তাদের জীবনযাত্রার মান, জীবনযাত্রা কিন্তু উন্নয়ন হয়েছে। তারা এখন কৃষির দিকে, বিশেষ করে কৃষির উপখাত, গবাদি পশু এবং গোপালন, হাঁস মুরগি পালন, এগুলির দিকে অনেক ডেভেলপ হচ্ছে এবং তাদের উন্নয়নের ছোঁয়া, কিছুটা পরিবর্তন ছোঁয়া পাওয়া গেছে। ঠিক এইভাবে কিন্তু গ্রামীণের অর্থনীতি, এবং আমি যেটার কথা বললাম, যেখানে সড়ক পথে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা নেই, পদ্মার মাঝখানে একটা গ্রাম, দুই পাশে পদ্মা, উত্তাল পদ্মা, সেখানে যদি একটা গ্রামে যদি বিদ্যুৎ যায়, বিদ্যুতের ছোঁয়া পায়, তার উন্নয়নে যেটা হচ্ছে, তাহলে আমাদের দেশ আরো আগামী। ওকে। দুর্নীতি রোধ, সহজ একটা কথা, যে আমরা যদি এই দুর্নীতিটা রোধ করতে পারি, বাংলাদেশ অনেক আগায় যাবে। আমাদের দেশ শুধু পিছু টানে ধরছে দুর্নীতি। এই দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, আমাদের অর্থনীতি যে সমস্যা আছে, সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পদের পূর্ণ ব্যবহার, আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে হবে। তোমরা জানো যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, যার যতটুকু জায়গা আছে সব জায়গায় গাছ লাগাতে হবে এবং ব্যবহার করতে হবে। তার অর্থ, আমার যদি 10 টাকা থাকে, 10 টাকায় বিনিয়োগের বা ব্যবস্থা করতে হবে। আমার যদি 1 কাঠা জমি থাকে, সেই 1 কাঠা জমিতেই চাষাবাদ করতে হবে, অতীত রাখা যাবে না, ফেলায় রাখা যাবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যেমন তোমরা জানো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়া মানে আমাদের দেশে অনেক উন্নয়ন। এখন দেখো বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় তোমরা অ্যাড দেখো, যে এক গ্রামের একজন কৃষক ফোনের মাধ্যমে তার কৃষি পণ্য বিক্রয় করছে, এটা হচ্ছে ফোনের মাধ্যমে। এখন সড়ক পথের যোগাযোগ ব্যবস্থাও যদি ভালো হয়, তাহলে কৃষক কিন্তু আরো অনেক বেশি দাম পাবে, এবং দ্রুত যদি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকে, তাহলে তার পণ্যের দাম আরো অনেক বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে পণ্য নষ্ট হবে না। দারিদ্রের দুষ্ট চক্র ভেদ করতে হবে। দারিদ্র দুষ্ট চক্র নিয়ে আমরা আলোচনা করব। তার অর্থ, দারিদ্রের দুষ্ট চক্রটা আমাদের ভেদ করতে পারলে আমরা কিন্তু অনেক আগায় যাব। রপ্তানি বৃদ্ধি করতে হবে, আমাদের রপ্তানি আরো অনেক বাড়াতে হবে, রপ্তানির খাতগুলি আরো বাড়াতে হবে, রপ্তানি পণ্য তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের ইপিজেড আছে, আরো এরকম ইপিজেড এবং আরো অনেক বেশি পরিমাণ আমাদের আগাতে হবে এবং অনেক বেশি পরিমাণ রপ্তানি করতে হবে। তাহলে দেখবে যে আমরা অনেক ভালো একটা জায়গায় চলে যাচ্ছি। সম্পদের সুষম বন্টন, সেটা সহজ কথা, যে সম্পদের আসলে সুষম ব্যবহার করতে হবে। এই সুষম বন্টন যদি না করি, কেউ মনে করে একদম নিচে চলে যাবে আর কেউ অনেক উপরে হবে, যার ফলে আমাদের অর্থনীতি আগাতে পারবো না। আর্থিক প্রতিষ্ঠান,
আর্থিক প্রতিষ্ঠান বলতে বিভিন্ন ব্যাংক, বীমা, লিজিং প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে এবং তাদেরকেও ভালোভাবে কাজ করতে হবে। এইভাবে যদি আমরা আগাই তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। আধুনিক প্রযুক্তির বিকাশ ও ব্যবহার আমাদেরকে অবশ্যই বর্তমান যেসব প্রযুক্তি আছে সেসব প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে এবং আর ব্যবহার করতে হবে। যেমন আমি একটু আগে একটা কথা বললাম যে মোবাইল প্রযুক্তি বা ডিজিটাল বাংলাদেশ, আমরা মোবাইল প্রযুক্তির জন্য সারা বিশ্বের সাথে ইন্টারনেটের মাধ্যমে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারছি। তোমরা সবাই জানো যে বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, আর এই গ্লোবালাইজেশনের যুগে যদি আমরা আধুনিক প্রযুক্তি সর্বস্তরে ব্যবহার না করতে পারি তাহলে আমাদের অর্থনীতি আগাবে না। সুতরাং সব শ্রেণীর মানুষ সব জায়গায় যাতে ব্যবহার করতে পারে এবং বিকাশ আরো নতুন নতুন প্রযুক্তি ঘটাতে পারে, তাহলে দেখবে একসময় আমরা অনেক উন্নত অর্থনীতিতে পৌঁছা যাব। এটা একটা রাস্তা দেখছো, যেটা বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক রাস্তা। এই জন্য আমি এটা দিচ্ছি, সারি সারি তাল গাছ এখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের ঠিক এইভাবে আমাদের আগাতে হবে উন্নয়নশীল অর্থনীতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।